একটা তুলির আঁচড় দিলাম, আকাশ হলো নীল। সুখের অসুখ নিলাম তোমার চোখেতে ঝিলমিল। প্রেমের ফাঁদে পড়ুক না হয়, উড়ুক তাদের ঘুম। কৃষ্ণচূড়ায় লাল হলো এই ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর মনে আছে তো, গত পর্ব থেকেই কিন্তু ভালোবাসার মরশুমের বর্ষা যাপন শুরু হয়েছে। তাই এখন টানা বেশ কিছু গল্পে থাকবে ভালোবাসা, আর সঙ্গে রিমঝিম বৃষ্টিও। কি ভাবতেই ভারী ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, আজকের গল্পেও সেসব আছে। তবে তার আগে জানিয়ে রাখি, আজকের গল্পের নাম অজানা ভালোবাসা। গল্পের লেখক আমি নিজেই, অর্থাৎ তোমাদের বন্ধু প্রীতম। আর ওই যে খুব বড় মুখ করে বলেছিল না আগের দিন, ওর নাকি গলা ঠিক হয়ে গেছে, ও নাকি আপাতত সুস্থ। মোটেই না, আমি তাকে ইএনটি স্পেশালিস্টের নাম্বার দিয়েছি। আপাতত অন্তরা গেছে গলাটাকে সামলে নিতে। তাই গল্প পাঠে অগত্যা আজ আমার ঘ্যানঘ্যানি সহ্য করতে হবে, কিন্তু অসুবিধে নেই তো। তবে হ্যাঁ, একেবারে নিরাশ হতে হবে না, কারণ আজ আমার সঙ্গে গল্পের অন্যান্য ভূমিকায় অবশ্যই রয়েছে তোমাদের প্রিয় অন্তরা। সঙ্গে রয়েছে জিনিয়া, মৌটুসি, সৌরভ এবং মিনহাজুল। তবে চলো চটপট শুরু করে ফেলি আজকের গল্প। তবে শুরু করার আগে আরও একবার মনে করিয়ে দিই, মনে আছে তো, এখন থেকে প্রতি শনিবার রাত্রি ঠিক 11টায় আমাদের ভালোবাসার মরশুমের নতুন ভূতের গল্পের চ্যানেল ভূত চর্চায় আসে একটা করে হাড় হিম করা ভূতের গল্প। কি বলছো, চ্যানেলটাই সাবস্ক্রাইব করা নেই তাই তো? জানতাম, তাই জন্যই তো এই গল্পের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি চ্যানেলের লিংক। চটপট যাও আর ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাটাকেও সাবস্ক্রাইব করে রেখো। চলো এবার আর দেরি না করে শুরু করে ফেলি আজকের গল্প, অজানা ভালোবাসা। তুমি এসব শাড়ি চুড়িদার এসব ছাড়া কিছু ভাবতে পারো না? না কেন? কাঁচা হলুদ রঙের টাঙ্গাইল শাড়ি ভালো লাগছে না আমার? আর তাছাড়াও মা বলেছিল বৃহস্পতিবার শাড়ি পরে পুজো দিলে সব শুভ হয়, বুঝলে? তুমি এখনো এসব মানো? মানি তো, আমাদের বাড়িতে ছোটবেলা থেকে দেখে এসেছি পুজো রীতিনীতি এসব মনের শান্তি দেয়। আর সত্যি কথা বলতে কি, আমার তো এসব পুরনো রীতিনীতি মেনে চলতে বেশ ভালোই লাগে। কেন, তোমার ভালো লাগে না? না, আমার মোটেই ভালো লাগে না এসব। আলটিমেটলি এই মফস্বলের মানসিকতার মধ্যেই আটকে রইলে তুমি। পড়াশোনা করলে, মাস্টার্স করলে, এরপর একটা চাকরির চেষ্টা করলে না। জীবনের লক্ষ্য নাকি সংসার করা, এমনটা হয় আজকালকার দিনে? কেন, সব মানুষের স্বপ্ন কি শুধু একরকমই হবে? লেখাপড়া করে বড় চাকরি করা, প্রচুর অর্থ উপার্জন করা, এই একই। কেউ যদি চায় তার সংসারটাকে আগলে রাখবে, শাঁখা সিঁদুর শাড়ি পরে স্বামীর পাশাপাশি থেকে সংসারের দায়িত্ব পালন করবে, তাহলে তার স্বপ্নটার কোনো গুরুত্ব নেই বলছো? লতা, তুমি বুঝতে পারছো না। আমি তোমায় ছোট করছি না, কিন্তু তুমি নিজের ভবিষ্যতের কথা কখনো ভাবো? সব সময় বাড়ি, মা, পুজো, সংসার এসব নিয়ে ভাবলে সত্যি সত্যি জীবনে এগোতে পারবে? আমি ভবিষ্যতের কথা ভাবি বলেই তো সবকিছু ছেড়ে বিদেশ যাওয়ার প্রস্তাবে না বলি। আমি জানি মা বাবা আমার উপর ভরসা রাখে, তোমার বাবা মা তাদেরও তো বয়স হচ্ছে। আমরা দুজন দুজনের মতো করে বিদেশে গিয়ে সেটেল করতেই পারি, কিন্তু তারপর ওনাদের কি হবে? ছোট ছোট অসুখ বিসুখ, টুকটাক ব্যাংকের কাজ, বাজার থেকে টুকটাক প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা, সময় মতো ওষুধটা হাতে তুলে দেওয়া, এগুলো তাহলে কে করবে শুনি? দেখো, এইগুলো করার জন্য আজকাল লোক রাখা যায়, কিন্তু নিজের জন্য কিছু চাও না তুমি? চাই তো, আমি চাই শান্তি, চিরস্থায়ী সম্পর্ক, একটা স্থির জীবন। বিদেশে গিয়ে রিসার্চ, কনফারেন্স, রেসিডেন্সি এসব আমার জীবনের চাহিদা নয় প্রকাশ। আমি তোমার মতো উচ্চাকাঙ্ক্ষী নই।
দেখো, আমাদের মধ্যে ভালোবাসা আছে এ নিয়ে তো সন্দেহ নেই, কিন্তু আমাদের জীবন দর্শন একেবারে আলাদা। তুমি কি তাহলে বলছো ভালোবাসা থাকলেও একসাথে থাকা সম্ভব নয়? আমি বলছি ভালোবাসা ছাড়া একসাথে থাকা যায় না, সেটা ঠিক, কিন্তু শুধু ভালোবাসা থাকলেই হয় না। জানি, কিন্তু তবুও আমি নিজেকে বদলাতে পারবো না প্রকাশ। তুমি? আমি তো পাল্টানোর জন্যই লড়ছি স্নেহ। নিজের সীমা ছাড়িয়ে যদি আকাশ ছুঁতে পারি সেটাই তো আমার স্বপ্ন। আর আমি সেই সীমার মধ্যে থেকেই ভালো থাকতে চাই। দেখা যাক ভালোবাসা কতটা দূর পর্যন্ত নিয়ে যায় আমাদের। ভালোবাসা ঠিক কতটা পর্যন্ত নিয়ে যাবে সেটা তো সময় বলবে। তবে তার আগে ওদের দুজনের পরিচয়টা তো দিয়ে রাখতে হবে নাকি? একজন স্নেহলতা সমাদ্দার, নামে যেমন সাবেকিয়ানা, আচারে ব্যবহারেও স্নেহলতা ঠিক সেরকমই। হ্যাঁ, বলতেই পারেন সিমস টু বি অ্যান ওল্ড স্কুল। হবে নাই বা কেন বলুন? আসলে শিকড় পড়ে রয়েছে সেই বোলপুরে, যদিও বাবার কর্মসূত্রে বর্তমানে ওরা উত্তরপাড়ার বাসিন্দা। কিন্তু বলে না, ওই রক্ত কথা বলে। সাবেকি বাড়ির রীতিনীতি, চিন্তা ভাবনা, এই সব কিছু নিয়েই তো বড় হয়েছে স্নেহলতা। তাই এই 2025-এ দাঁড়িয়েও বাবা মায়ের দায়িত্ব, সংসার করা, শাড়ি পরা, এই সব কিছুই বড় পছন্দের স্নেহলতার। কিন্তু প্রকাশবাবু, সে তো অন্যরকম মানুষ, চিন্তায় ভাবনায় আধুনিক, আর সঙ্গে উচ্চাকাঙ্ক্ষীও। সাংসারিক ছোট্ট গণ্ডিতে নিজেকে আটকে রাখার মানুষ তিনি নন। পড়াশোনায় মেধাবী, পদার্থবিদ্যায় মাস্টার্স কমপ্লিট করেছে, এরপর গন্তব্য জার্মানি, পিএইচডি কমপ্লিট করতে হবে সেখান থেকে। স্নেহলতার সাবজেক্ট অবশ্য অ্যাকাউন্টেন্সি। একই সঙ্গে কলেজে আলাপ, তারপর সেই আলাপ ধীরে ধীরে গাঢ় হতে শুরু করে, আর তারপর বিষয়টা আর কটা দিন বাদে বিয়ে পর্যন্ত গড়াতে চলেছে। সেটা তো আপনারা এতক্ষণ ওদের কথোপকথনে বুঝেই গেছেন। দুই বাড়ি থেকেই ওদের সম্পর্কটা নিয়ে কোনো আপত্তি নেই, থাকবে তাই বা কেন? স্নেহলতা সংসারী, তার উপর পড়াশোনায় ভালো, শিক্ষিতা, সুন্দরী, আর অন্যদিকে প্রকাশ পড়াশোনায় ভালো, সম্ভাবনাময়। তাই কোনো তরফ থেকেই কোনো আপত্তি থাকার তো কারণই নেই। স্নেহলতা দেখতে দেখতে প্রায় বছর 25-এর হয়ে গেছে, আর অন্যদিকে প্রকাশ কিন্তু স্নেহলতার থেকে 2 বছরের সিনিয়র। এমন একটা বয়সে দুই বাড়ি থেকে ওদের 4 হাত এক করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। দুর্গাপুজোটা মিটে গেলে বছরের শেষের দিকে প্রকাশ চলে যাবে জার্মানিতে। তার আগে সামাজিক বিয়ের পর্বটা সেরে ফেলতে হবে। তবে তার সঙ্গে যদি স্নেহলতাকেও দেশ ছাড়তে হয়, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে ভিসার জন্য, আর তার আইনি ঝামেলাটাও মিটিয়ে ফেলা জরুরি। অগত্যা পুজোর আগেই রেজিস্ট্রি ম্যারেজটা সম্পন্ন হলো সুষ্ঠুভাবে। তো মিসেস স্নেহলতা সমাদ্দার রায় কেমন লাগছে? আহা, পুরো নাম নিয়ে ডাকছো কেন? এখন থেকে অত সিরিয়াস স্বামী সুলভ হয়ে গেলে চলবে না কিন্তু। মাথায় রেখো, আমাদের কিন্তু হাফ বিয়ে এখনো বাকি রয়েছে। শুধুমাত্র তো শৈশাবুত, অগ্নিসাক্ষী রেখে বিয়েটা কিন্তু এখনো হয়নি। কেমন? না মানে একটু অভ্যাস করছি। আর তাছাড়াও আমিও সব অগ্নিসাক্ষী, সিঁদুরদান এ সমস্ত প্রথায় বিশ্বাস করি না। আইনি বিয়েটাই তো আসল বিয়ে। তোমার মনে হয় ছাপার অক্ষরে কাগজের উপর কতগুলো কথা লেখা রয়েছে, আর সেগুলোতে আমরা সম্মতি জানিয়ে দুজনে দুটো সই করে ফেললাম, ব্যাস হয়ে গেল বিয়ে? হ্যাঁ, রেজিস্ট্রিটা ছোট ছিল ঠিকই, কিন্তু মনে হচ্ছে একটা বড় পদক্ষেপ নিয়ে ফেললাম। এতদিনের অপেক্ষার পর আজকের দিনটা আমাদের জন্য। আমার বিশ্বাস হচ্ছে না এখন আমি আর তুমি শুধু প্রেমিক প্রেমিকা নই, আমরা একে অপরের লাইফ পার্টনার। আর তুমি হলে কি আমার অর্ধাঙ্গিনী। জানো, আজ আমরা সই করলাম, এক মুহূর্তের জন্য মনে হলো আমার হাতটা ধরেছ তুমি সারা জীবনের জন্য।
জানো, ভয়ও করছিল, মনে হচ্ছিল হঠাৎ যদি কোনো ঝড় ওঠে। এ আবার কি অলক্ষণে কথাবার্তা! আমি কিনা কত স্বপ্ন দেখছি বিদেশে গিয়েই আমরা একটা ছোট্ট মতো বাড়ি করব, আর আমি প্রতিজ্ঞা করলাম তোমার হাতটা কোনো দিন ছাড়বো না। বাবা, তুমি তো অনেক বড় বড় কথা বলে ফেললে। জানো তো, কথা দেওয়া সহজ, কথা রাখা নয়। কথা নয়, প্রতিজ্ঞা। জানো, রেজিস্ট্রি হয়ে গেল ঠিকই, কিন্তু আমি চাই না এটাতেই শেষ হোক। মা বাবা আর তোমার বাড়ির লোক, ওদের সামনে দিয়ে একেবারে শঙ্খ উলুধ্বনি এসব করে বিয়েটা না হলে কেমন যেন অপূর্ণ লাগবে। হবে তো, সামনের পুজোর ছুটিতে আমি প্ল্যান করব। যা খুশি তাই বলছো, এটা কোনো কথা হলো? পুজোর ছুটিতে কখনো বিয়ে হয়? পুজো মানে আশ্বিন মাস, আশ্বিন মাসে কখনো বিয়ের লগ্ন থাকে? বিয়ে হতে গেলে সেই অঘ্রাণ কিংবা মাঘ, মানে হয় নভেম্বর কিংবা ডিসেম্বর অথবা জানুয়ারি। পাগল হলে নাকি? তুমি জানো না আমার হয়তো ডিসেম্বরের শেষের দিকেই ভিসা ফাইনাল হয়ে যাবে। বিয়েটা করে তবেই তো যাব নাকি? ও আচ্ছা, তার মানে তোমার এই প্ল্যান, বিয়ে করেই আমাকে রেখে দিয়ে সোজা চলে যাবে বিদেশ? আরে রেখে যাব কেন, তোমাকে তো সঙ্গে নিয়ে যাব। পাগল হয়েছো? এখন আমি বাবা মা, তোমার বাবা মা সবাইকে ছেড়ে তোমার সঙ্গে গিয়ে অজানা অচেনা জায়গায় থাকা শুরু করি? ওসব হচ্ছে না, আমি এখানেই থাকছি। ও, তার মানে তুমি সংসার করবে না আমার সঙ্গে? তুমি ওই তোমার বাবা মা, আমার বাবা মা সবাইকে নিয়ে বৃদ্ধাশ্রম খুলে থাকবে, তাই তো? এসব আবার কি কথা? আমারও ইচ্ছা করে নতুন সংসারে যখন যাব তখন যেন সবাইকে একসঙ্গে নিয়ে হেসে খেলে জীবনটা কাটাতে পারি। আর তুমি সেই সংসারে পুজো আচ্চা, তুলসী গাছ গুছিয়ে, বাড়ি সাজানো, সকালে চা বানিয়ে আমাকে ডাকা, এই সবই করবে, তাই তো? হ্যাঁ, তাতে ক্ষতি কি? এমনটাই তো আমি চেয়েছি বরাবর। একটা মানুষ যে কি করে এত স্বপ্নহীন হয়ে থাকতে পারে আমি সত্যিই বুঝে পাই না বাবা। স্বপ্নহীন হয়ে থাকার মধ্যেও না একটা স্বপ্ন আছে, বুঝলে? ছাড়ো, ওসব তুমি বুঝবে না। আমার এসব বুঝে কাজ নেই। আর কিছুদিনের অপেক্ষা, শুধু একটা সামাজিক বিয়ে, আর তারপর তুমি আমি একসাথে, এক ছাদের নিচে। অবশেষে রেজিস্ট্রি বিয়েটা সম্পন্ন হওয়ার পর স্বভাবতই দুই পরিবার খুবই খুশি। তবে সবচেয়ে খুশি কে জানেন? স্নেহলতার একমাত্র আদরের বোন প্রিয়লতা। হ্যাঁ, দুই বোন একই ছাঁচে গড়া, তাই ওদের দুজনের নামটাও একই রকম দেওয়া হয়েছে। তবে প্রিয়লতা কিন্তু একেবারেই স্নেহলতার মতো নয়। সে খানিকটা তার প্রকাশ দাদার মতোই উচ্চাকাঙ্ক্ষী। মোটেই ঘরের কোণে বসে বাবা মায়ের সেবা করে দিন কাটিয়ে দেওয়ার মেয়ে সে নয়। চঞ্চল, ছটফটে আর জেদি। দিদি দিদি দিদি, কংগ্রাচুলেশন, ফাইনালি তোর বিয়েটা হয়েই গেল। বল। ও মা, ও কি রে, বিয়ে হয়ে গেল মানে? আরে বাবা, সবে তো রেজিস্ট্রি হলো, অগ্নিসাক্ষী করে 7 পাকে ঘোড়াই হলো না, তার আগেই বলছিস বিয়ে হয়ে গেল? ধুর, তুই না বড্ড ব্যাকডেটেড। ওই সব অগ্নিসাক্ষী 7 পাক এখন কেউ করে না। রেজিস্ট্রি ডান, বিয়েও ডান। না, আমার কাছে শুধুমাত্র কাগজ কলমের একটা সম্পর্ক মানেই সেটা সম্পর্ক হয়ে যাওয়া নয়। বিয়েটা না অত ছেলে খেলার বিষয় নয়। তোর সবসময় ঠাকুমা দিদিমা মার্কা কথাবার্তা। কোথায় কংগ্রাচুলেট করলাম, ঝট করে 1 প্লেট বিরিয়ানি এনে খাওয়াবি তা নয়, জ্ঞান দেওয়া শুরু করলি। উফ, ঠিক আছে, তুই বিরিয়ানি খেতে চাইছিস তাই তো? তার জন্য আমাকে কংগ্রাচুলেট করার তো কোনো দরকার নেই, আমি এমনি এমনিই খাওয়াবো। হ্যাঁ রে দিদি, তুই এত ভালো রান্না করিস, খুব মিস করব। আর কটা দিন বাদেই তোর বিয়ে হয়ে যাবে, আর তুই সেই জার্মানি চলে যাবি। ভাবতেই বড় কষ্ট হচ্ছে। না, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই থাকছি। বিয়ে হোক আর যাই হোক, আমি আমার নিজের শহর ছেড়ে, নিজের জায়গা ছেড়ে কোথাও যাচ্ছি না। ও মা, সে কি? প্রকাশদা তো পিএইচডি করতে জার্মানিতেই যাবে, আর তার আগে তো তোদের বিয়েটাও হয়ে যাচ্ছে, মানে ওই বাড়িতে নিয়ম নীতি মেনে সামাজিক বিয়েটা আর কি। তারপর কি তুই প্রকাশদাকে ছাড়া একা একাই থাকবি নাকি? বিয়ে করে নেওয়া মানেই ওর সঙ্গে চলে যাওয়া নয়। এখানে বাবা মা রয়েছে, ওর বাবা মা রয়েছে, তুই রয়েছিস, আর আমি ড্যাং ড্যাং করে চলে যাব? এটা হতেই পারে না। সত্যি বাবা, তোকে আমি মাঝে মাঝে না বুঝতেই পারি না যে তুই কি চাস। আমাকে বুঝতে হবে না মা,
আপাতত আমি তোমাকে বুঝতে পেরেছি যে তুমি বিরিয়ানি পেলে তবেই শান্ত হবে। সময় মতো ঠিক পেয়ে যাবে, চিন্তা করো না। সবই ঠিক চলছিল, তা সত্ত্বেও কোথাও যেন একটা তাল মিল ছন্দের বড়ই অভাব। রেজিস্ট্রির পর থেকেই প্রকাশের অধিকারবোধ ক্রমশ যেন বেড়েই চলেছে। স্নেহলতার ইচ্ছের বিরুদ্ধে তাকে নিয়ে জার্মানি চলে যাবার জন্য খানিকটা উঠে পড়ে লেগেছে প্রকাশ। আর এখানেই ছন্দ কাটে। স্নেহলতা চিন্তায় ভাবনায় খানিকটা প্রাচীনপন্থী হলেও ব্যক্তিত্বের দিক থেকে কিন্তু প্রচণ্ডভাবেই দৃঢ় বলা চলে। নিজের ভালো লাগা না লাগা অথবা নিজের চাওয়া পাওয়াগুলো ভীষণ স্পষ্ট করে সচেতনভাবে জানাতে বলে না। তাতে কিন্তু এতটুকুও কম্প্রোমাইজ করা তার মোটেই পছন্দের বিষয় নয়। তুমি কি সিরিয়াসলি বলছো তুমি দেশের বাইরে যাবে না? হ্যাঁ বলছি, আমি আমার বাবা মাকে ফেলে কোথাও যেতে পারি না। ওদের প্রতি আমার একটা কর্তব্য রয়েছে। এমনকি যদি সেটা তোমার নিজের ভবিষ্যৎ হয়, আমাদের ভবিষ্যৎ, তাহলেও নয়, তাই তো? আমার ভবিষ্যৎ ওদের নিয়েই, তুমি সেটা কোনোদিন বুঝবে না। আমি কিছু না বুঝেই তোমায় বিয়ে করেছিলাম, তাই না? ভেবেছিলাম তোমার চিন্তাভাবনার পরিবর্তন হবে, কিন্তু এখন দেখছি সেটা সম্ভব নয়। তুমি বিয়ে করেছিলে, ভেবে নিয়েছিলে আমি তোমার সব সিদ্ধান্তে হ্যাঁ বলবো। আমি ভেবেছিলাম তুমি অন্তত আমার পাশে দাঁড়াবে। জীবন বদলাতে চাইলে সঙ্গী লাগে। জীবন বদলাতে গেলে শিকড় কেটে ফেলতে হয় না। শিকড় ধরে বসে থাকলে ডালপালাও মরে যায় স্নেহ। বাহ, ভালোই শিখেছো এইসব বিদেশি দর্শন। কিন্তু আমি মাটি ছেড়ে হাওয়ায় ভেসে উড়ে চলে যেতে পারছি না। তাহলে থাকো এই মাটিতে। আমি উড়ে যেতে চাই, কারণ আমার ডানাও আছে। উড়ে যাও, আমিও আর তোমার পেছনে দৌড়তে পারবো না। তাহলে শেষ, এটাই বলতে চাইছো তো? হ্যাঁ, এটাই। আমাদের বাঁচার পথে যদি এতটা ফারাক থাকে তাহলে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। ঠিক আছে, মিউচুয়াল ডিভোর্স। আমি কালই ফাইল করব। ঠিক আছে, আমি সই করব। শেষ করার মধ্যেই যদি শান্তি থাকে তাহলে সেটা হওয়াটা দরকার। কখনো ভেবেছিলে এভাবে শেষ হবে? না, ভাবিনি। যেমনটা ভেবেছিলাম কিছুই তো হলো না তেমন। ভালো থেকো স্নেহ, নিজের পৃথিবীতে। তুমিও ভালো থেকো। যেদিকে যাচ্ছ সেখান থেকে আর পিছন ফিরে তাকানোর দরকার নেই। ব্যাস, এসে গেল তো গল্পে টুইস্ট। একদম ঠিক ধরেছেন। প্রেমের গল্প, আর তাতে একটু টুইস্ট থাকবে না, একটু মন ভাঙা গড়া থাকবে না, একটু বিরহ থাকবে না, তাই কি হতে পারে বলুন? এই গল্পে ওই সব এলিমেন্ট আছে, কিন্তু তার থেকেও বেশি করে যেটা রয়েছে সেটা হলো সামাজিক আর পারিবারিক চাপ। সেটা কেমন শুনেই দেখুন। আমি ভাবতেও পারি না এমন ভালো একটা ছেলের সঙ্গে তোমার রেজিস্ট্রি করে বিয়ে হলো। আর কটা দিন বাদেই ঘটা করে 4 হাত এক করে দিতাম আমরা। তারপর বিদেশে গিয়ে নিজেকে গুছিয়ে নেওয়ার সুযোগ ছিল। সে সমস্ত কিচ্ছু না করে তুমি তাকে ছেড়ে দিচ্ছ। এত স্বেচ্ছাচারিতা ভালো নয়। মা, আমি কাউকে ছাড়িনি। আমরা দুজনেই ঠিক করেছি আলাদা হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তুমিই ঠিক করেছো। তোমার জেদের সামনে কারো দাঁড়ানোর জো ছিল না। তোমাদের প্রজন্মটারই সমস্যা এটা। কিছু একটা হলো কি হলো না, কথায় কথায় ডিভোর্স। কই কই আমাদের সময় তো এমনটা ছিল না। তোমার বাবার এমন অনেক কিছু ব্যাপার ছিল যেগুলো আমার পছন্দের ছিল না, তাও তো মানিয়ে গুছিয়ে এত বছর সংসার করে ফেললাম। আর তোমরা এখন নিজেদের জেদ বজায় রাখতে যা খুশি তাই করতে পারো। এটা কি স্বেচ্ছাচারিতা নয়? আমি যদি দেশের বাইরে যেতে না চাই সেটা কি জেদ? হ্যাঁ হ্যাঁ, জেদ। নিজের মা বাবা ছাড়া আর কিছু ভাবতেই তো শেখোনি তুমি। স্বামীর পাশে দাঁড়ানো মানে কি বোঝো না? স্বামীর পাশে দাঁড়ানো মানে কি বোঝো না? আমিও তো তোমার বাবার সঙ্গে সেই বোলপুরের বাড়ি থেকে উত্তরপাড়ায় চলে এসেছি। তোমার বাবার চাকরি, তাই বাধ্য হয়েছিলাম আসতে। কই কই আমি তো তখন তোমার বাবাকে ছেড়ে দিতে চাইনি।
স্বামীর পাশে দাঁড়ানো মানে নিজের সবটা ভুলে যাওয়া নয় মা। বাবা বা তুমি চাইলেই উত্তরপাড়া থেকে মাত্র কয়েক ঘন্টায় বোলপুর পৌঁছে যেতে পারো, কিন্তু আমি সেই সুদূর জার্মানি থেকে যে কোনো বিপদ আপদে এত দূরে ছুটে আসতে পারতাম না। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমি আসতে পারতাম না মা। তাহলে আর কি, সংসার করতে গেলে তো কিছু না কিছু ত্যাগ করতেই হয়। তোমরা আর তার মর্ম কি করে বুঝবে? আমি সংসার করতে চেয়েছিলাম এই দেশেই, তোমাদের সবার কাছাকাছি থেকে। কিন্তু ছেলেটা তো শুধু নিজের ভালোর জন্য বলেছিল এমনটা নয়। এতে তো তোমারও লাভ হতো। চাকরি, পিএইচডি সবকিছু তো তোমার ভালোর জন্যই ছিল। আমার ভালো আমি নিজেই বুঝি মা। না, তুমি কিছুই বোঝো না। এই ঘরে বসে বাবা মার পায়ে হাত দিয়ে জীবন কাটানোই তোমার স্বপ্ন। এখন বুঝতে পারছো না, যেদিন আমরা থাকবো না সেদিন বুঝতে পারবে কোথায় তোমার অন্যায় ছিল। হ্যাঁ, আমি দায়িত্ব পালনে বিশ্বাস করি মা। ভুল কিছুই করিনি আমি, সেটা অন্তত আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এই বিশ্বাসে সারা জীবন একা থেকে যাও স্নেহ, এটাই তোমার ভবিষ্যৎ। একা থাকলেও শান্তিতে থাকবো, কাউকে তো দোষ দিতে হবে না। শান্তিতে? সমাজে আমরা কোন মুখে বলবো আমার মেয়ে ডিভোর্সি? মা, তুমি সমাজকে ভয় পাও আর আমি নিজেকে হারাতে ভয় পাই। যদি এই সমাজের দোহাই দিয়ে নিজের শান্তি সুখ সব বিসর্জন দিতে হয়, তাহলে সেই সমাজকে আমি বিশ্বাস করি না। আর সেই জন্যই আজ তুমি একা। একা, কিন্তু মাথা উঁচু করে নিজের আত্মমর্যাদা সামলে দাঁড়িয়ে থাকব। তোমার চোখে হয়তো আমি ব্যর্থ, কিন্তু আমার আত্মমর্যাদা আছে, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। মর্যাদা দিয়ে পেট ভরে না রে মেয়ে। ছেলেটা থাকলে আজ কত কিছু হতে পারতো। আমার তো এসব কিছুর দরকার ছিল না কোনোদিন। একদিন বুঝবি ভালো মানুষকে হারানো কত বড় ভুল ছিল। হতে পারে, কিন্তু নিজের মনকে বিকিয়ে দিয়ে আমি অন্তত ভালো থাকতে পারতাম না মা। নিজেকেই হারিয়ে ফেলতাম। এই ইনি হলেন সরজু দেবী, মানে আমাদের হিরোইন স্নেহলতা সমাদ্দারের মা। দেখুন, লজিক্যালি দেখতে গেলে ওনার রেগে যাওয়াটা কিন্তু স্বাভাবিক, কারণ ওই যে একই সুপাত্র, তার উপর নিজের মেয়েটার বিদেশে গিয়ে একটা নিশ্চিন্ত জীবন পাওয়ার সুযোগ, দুটোই তো হাতছাড়া হলো, তাই না? তাই ওনার একটা মানসিক হীনমন্যতা যে চলে আসবে সেটা তো খুব স্বাভাবিক। সে যতই আমরা টেলিভিশনে, খবরের কাগজে, নিউজে দেখে থাকি না কেন যে বাবা মাকে একা ফেলে বিদেশ যাত্রা ছেলে কিংবা মেয়ের, তারপর বাবা মায়ের সঙ্গী শুধুই একাকিত্ব এবং তাদের সম্ভাব্য ঠিকানা বৃদ্ধাশ্রম। বাংলার অধিকাংশ বাবা মাই কিন্তু তাদের ছেলে মেয়েকে উন্নত জীবন পাবার লক্ষ্যে বিদেশে গিয়ে সেটেল করতে দেখতে বেশ ভালোই বাসেন। এক্ষেত্রেও ঘটনা তেমনই ঘটল। আর তারপরে সরজু দেবীর দায়িত্ব দুখানা মেয়ে। অন্তত একজনকে এই মুহূর্তে বিয়ে দিয়ে পার করতে না পারলে কন্যা দায়ের পরিমাণ বাড়তেই থাকে। তাই মিউচুয়াল ডিভোর্স হয়ে যাওয়ার কিছুদিন পর থেকেই সরজু দেবী বেশ নড়ে চড়ে বসলেন স্নেহলতাকে পাত্রস্থ করার লক্ষ্যে। নিয়ম মাফিক শুরু হলো পাত্র দেখা। তবে তার আগে একদম স্পষ্ট করে জানিয়ে দিলেন মেয়েকে, শোনো, এভাবে তো আর বাড়িতে বসিয়ে রেখে তোমার দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এভাবে দীর্ঘদিন চলতে পারে না, তোমাকে আবার বিয়ে করতে হবে। কিন্তু মা, আমি এখনই মানসিকভাবে প্রস্তুত নই। সবেমাত্র প্রকাশের সঙ্গে আমার মিউচুয়াল ডিভোর্সটা হয়েছে। আমি নিজেকে আরেকটু গুছিয়ে নিতে চাই। কিভাবে গুছিয়ে নেবে? নিজে তো একটা চাকরি করতেও বাইরে বের হতে চাও না। তোমার কাছে গোছানো মানে তো সংসার গোছানো। তাহলে তুমি যেটা চাও সেটাই করো, সংসার করো। তাই আমরা ঠিক করেছি তোমার জন্য পাত্র দেখা হবে। ও আচ্ছা, তোমরা যখন ঠিক করেই ফেলেছো, তাহলে বলো এবার আমাকে এখন কি করতে হবে? পাত্রপক্ষের সামনে সেজে গুজে বারবার বসতে হবে, তাই তো? তারপর আমি রান্না জানি কিনা, আমার চুল কতটা লম্বা, গায়ের রং কতটা ফর্সা, পায়ের গোছ কতটা সুন্দর, কোনো গোপন রোগ আছে কিনা, সব কিছু নিয়ে আমাকে ইন্টারভিউ দিতে হবে, তাই তো? এসব একটা স্বাভাবিক ব্যাপার স্নেহ।
আমাদেরও যখন দেখে শুনে বিয়ে হয়েছিল তখন আমরাও এই পরীক্ষাগুলোর মধ্যে দিয়েই গিয়েছিলাম। তারপর তো সংসারেই ঢুকে পড়বে। আশা করি বুঝতে পারছো যে তোমার ছোট বোনটা রয়েছে, ওর পড়াশোনার এখনো কিছুদিন বাকি, খরচা বাড়ছে দিন দিন। এখনো বাড়িতে বসে থাকলে সেটা তোমার বাবার জন্যই মানসিক চাপের হবে। ঠিক আছে, তোমার কাছে যখন আমি এতই বোঝা হয়ে যাচ্ছি, তাহলে আমি বরং একটা চাকরির চেষ্টা করি। যেটুকু পেটে বিদ্যে আছে তাতে আশা করি কলকাতা শহরে ছোটখাটো নিজেরটা চালানোর মতো কিছু একটা চাকরি পেয়েই যাব। তাহলে আশা করি তোমাদের সুবিধে হবে, তাই না? তুমি কি ভাবছো তুমি টাকা রোজগার না করলে আমাদের সংসার চলবে না? বিষয়টা তা নয়। এভাবে অবিবাহিত মেয়ে ২৬ বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত বিয়ে দিতে পারেনি, এটা কতটা মানসিক চাপের সেটা তুমি মা না হওয়া পর্যন্ত বুঝবে না। তাহলে এখন আমার কি করণীয় মা? যা খুশি করো। তোমায় তো কোনোদিন কোনো কিছুতে বারণ করিনি। শুধু আমরা যে পাত্রের সন্ধান করে আনবো তার বাড়ির সামনে বসে ঠিকঠাক করে কথা বলবে, যাতে তোমার বিয়েটাও আমরা তাড়াতাড়ি ব্যবস্থা করে দিতে পারি। ঠিক আছে, তুমি চালাও তোমার পাত্রের সন্ধান, আমি না হয় আমার মতো একটা কিছু কাজকর্ম জোগাড় করার চেষ্টা করি। ব্যাস, গল্প এগোলো অন্যদিকে। খানিকটা অভিমানে আর খানিকটা প্রয়োজনে স্নেহলতা শুরু করলো চাকরির খোঁজ। এই বাজারে চাইলেই কি আর মনের মতো চাকরি মেলে? মাঝে মধ্যেই খবরের কাগজের হেডলাইনে দেখেন না, চাকরির বাজার নাকি তলানিতে ঠেকেছে। এ পেপার সে পেপার, বিজ্ঞাপন দেখে অবশেষে একটা কাপড়ের দোকানের অ্যাকাউন্টের কাজের জন্য ইন্টারভিউ দিতে গেল স্নেহলতা। এক্সকিউজ মি, এটা কি শ্রীকৃষ্ণ বস্ত্রালয়? মনে হচ্ছে এক্সাইটমেন্টে বাইরের বোর্ডটা না দেখেই ভিতরে ঢুকে পড়েছেন। যাই হোক, ঠিকই ঢুকেছেন। এটাই শ্রীকৃষ্ণ বস্ত্রালয়। ও আচ্ছা আচ্ছা, আপনারা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ধরনের শাড়ি পাবেন এখানে। ঢাকাই জামদানি, কাঞ্জিবরম, বেনারসি, ধনেখালি, বেগমপুরি। না না না, আসলে আমি... ও আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। এই আপনি যে ধরনের টাঙ্গাইল শাড়ি পরে আছেন সেগুলোও পাওয়া যায়। বসুন না, এদিকে বসুন, দেখাচ্ছি। আরে ধুর বাবা, আমি মোটেই শাড়ি দেখতে আসিনি। আমি জানতে চাইছিলাম... ওমা, আপনি শাড়ি দেখতে আসেননি? না ম্যাডাম, তাহলে বোধহয় আপনাকে নিরাশ করব। আসলে আমরা না ওই শাড়ি ছাড়া অন্য কিছু রাখি না। মানে ওই ধুতি পাঞ্জাবি বা অন্যান্য যা কিছু ভাবছেন আর কি, সেগুলো আমাদের স্টোরে রাখা হয় না। আমরা হলাম নর্থ কলকাতার সবচেয়ে পুরনো ট্রেডিশনাল শাড়ির দোকানগুলোর মধ্যে অন্যতম একটা দোকান। আমার সেই বাপ ঠাকুরদাদার আমলের, বুঝলেন। আমাদের এখানে সবই আসল জিনিস সঠিক দামে পাবেন। আহা, আমি সে কথা বলিনি। আসলে আমি একটা বিজ্ঞাপন দেখে এসেছিলাম। আপনারা নাকি... না 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 না, এ ধরনের কোনো বিজ্ঞাপন আমার মনে হচ্ছে আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আসলে আমরা আমাদের দোকানের এভাবে কোনো বিজ্ঞাপন দিইনি কখনো। আমাদের এই একমাত্র দোকান যার কোনো শাখা নেই এবং কোনো বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজনও নেই। মানুষ নিজে থেকেই সঠিক জিনিস কেনার জন্য খাঁটি জায়গায় এসে উপস্থিত হন। আরে আপনি তো বলতেই দিচ্ছেন না। আসলে আমি আপনাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট, মানে আপনাদের এখানে লোক চাই এমন একটা বিজ্ঞাপন দেখেই এসেছি। ওহো, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। দেখেছেন, আমি ভাবলাম বোধহয় আপনি জিনিসপত্র কিনতে এসেছেন। হ্যাঁ ঠিকই, আমরা একটা বিজ্ঞাপন এই ব্যাপারে দিয়েছিলাম, কিন্তু সে তো অ্যাকাউন্ট সেকশনের জন্য ম্যাডাম। আপনি... হ্যাঁ, আমি অ্যাকাউন্টেন্সিতেই অনার্স করে এমকম করেছি, বিএডও করেছি। অ্যাকাউন্টসের মোটামুটি সব কাজে আমাকে বুঝিয়ে দিলে আমি পারবো। সর্বনাশ ম্যাডাম, অ্যাকাউন্টেন্সিতে অনার্স, এমকম, তার উপর বিএড! এত যোগ্যতা নিয়ে আপনার তো একটা স্কুলে কিংবা কলেজে শিক্ষকতা করার কথা। তা হঠাৎ আপনি এই শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের অ্যাকাউন্ট উদ্ধারে কেন এলেন? আপনি তো এখানের জন্য একটু বেশি মাত্রায় যোগ্য, মানে শিক্ষিত হয়ে পড়বেন। আমাদের তো ওই টুকটাক টাকা পয়সার হিসেব রাখার জন্য একজন উচ্চ মাধ্যমিক পাশ করা লোকজন হলেই চলতো। আসলে বিশ্বাস করুন, আমি না ঠিক কখনো ওই শিক্ষকতা করব বা চাকরি করব
এরকম মানসিকতা নিয়ে বড় হইনি, তাই কখনো স্কুল সার্ভিস কিংবা কলেজ সার্ভিস এমন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও বসিনি। আসলে বাড়িতে একটা ক্রাইসিস হয়েছে, তাই একটা কাজের খুব প্রয়োজন, সেই জন্যই। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, সে না হয় হবে, কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে বেশ এক্সস্টেড। আপনি বরং একটু বসে জল খান। এই শিবুদা, ওই জলের বোতলটা একটু নিয়ে এসো। না 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 না, আমি ঠিক আছি, মানে আমার কাছে জলের বোতলও আছে। একটু যদি ইন্টারভিউটা। হ্যাঁ ঠিক আছে, ওসব ইন্টারভিউ নিশ্চয়ই হবে, তার আগে আপনি একটু ধাতস্থ হয়ে নিন। বাইরে যা বৃষ্টি পড়ছে, ওয়েদারটাও খুব গুমোট হয়ে রয়েছে। আপনি তো প্রচণ্ড ঘেমে একসা হয়ে গেছেন। একটু একটু ঠিক হয়ে নিন, তারপর না হয় কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, আসলে হঠাৎ এমন করে বৃষ্টি আসবে আমি বুঝতেই পারিনি। আজকের তারিখটা খেয়াল করেননি বোধহয়। জুন মাস, আষাঢ় শুরু হয়ে গেছে, এখন কি আর বৃষ্টি বলে কয়ে আসবে? ও আচ্ছা, হ্যাঁ তাই তো, একদম ভুলে গিয়েছিলাম। আসলে আজকাল বর্ষা এত দেরিতে আসে, তাই ছাতা নিয়ে বেরোতেই ভুলে গেছি। এবছর বর্ষাটা বোধহয় তাড়াতাড়ি চলে এলো না? হ্যাঁ, সময়ের জিনিস সময় আসাই ভালো। ভুল সময় ভুল কিছু এন্ট্রি হলেই না সারা জীবনটা সেই মুশকিল বয়ে নিয়ে বেড়াতে হয়। ঠিক বলেছেন আপনি, একটা ভুল। আচ্ছা বলছি, এই রেজাল্ট সার্টিফিকেট এইসব এই ফাইলটাই গুছিয়ে এনেছি, আপনি একটু। ওয়েট, ওসবের আমার কোনো দরকার নেই ম্যাডাম। আপনি বলুন, আপনি কি অ্যাকাউন্টের কাজ সত্যি সত্যি সামলে নিতে পারবেন তো? আর তাছাড়া আপনার বাড়িটা কোথায় যেন? আমার বাড়ি উত্তরপাড়ায়। আর হ্যাঁ, আমি অ্যাকাউন্টের কাজ একটু দু একদিন দেখে নিলেই পারবো। আমাদের দোকান খোলে সকাল 9টার সময় আর বন্ধ হয় রাত্রি 8টায়। এই এতক্ষণ সময় ধরে টানা আপনার পক্ষে সত্যি থাকা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধা নেই। বলুন তাহলে কবে থেকে? ঠিক আছে, আপনি না হয় আগামীকাল থেকেই শুরু করুন তাহলে। আর আপনার এক্সপেক্টেড রেমুনারেশন? আসলে আপনাদের অ্যাডভার্টাইজমেন্টে তো কিছু লেখা ছিল না, তাই। হ্যাঁ, আসলে আমাদের বিজ্ঞাপনে তো টাকার অঙ্কটা আমরা উল্লেখ করতে পারি না ওভাবে। তবে আমরা সাধারণত ওই 1010 মতো দিতে পারবো। ঠিক আছে, ওতেই চলবে তাহলে আগামীকাল থেকেই। হ্যাঁ নিশ্চয়ই। আর শাড়ির দোকান তো, আপনি যদি কিছু মাইন্ড না করেন তাহলে শাড়ি পরে আসলেই ভালো হয়। যদিও পোশাক আশাকের ব্যাপারে আমরা এভাবে কারোর ওপর কিছু চাপিয়ে দিতে পারি না। আপনার যদি ইচ্ছে হয় অন্য কোনো ড্রেস। না না না, আমি তো শাড়িতে বেশ স্বচ্ছন্দ, আমার কোনো অসুবিধা নেই। নমস্কার, উঠি তাহলে আজ। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। তাহলে সময় মতো কাল চলে আসবেন। চাকরিটা জুটলো ঠিকই, কিন্তু তাতেও যে বাড়ির পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হলো তা কিন্তু নয়। আজকাল তো বোনও কথায় কথায় কথা শোনায়। বোন, আমার জন্য কয়েকটা জিনিস একটু পাড়ার মোড়ের দোকান থেকে নিয়ে আসবি? না রে দিদি, আমি পারবো না। আজকাল রাস্তায় বেরোনোটাই খুব মুশকিলের হয়ে দাঁড়িয়েছে। দেখছিস না, আজ প্রায় 10-12 দিন হয়ে গেল কলেজ পর্যন্ত যেতে পারছি না। কেন রে, কলেজ কামাই করেছিস কেন? কি হয়েছে তোর? বুঝিস না তুই? ধুম করে কথা নেই বার্তা নেই রেজিস্ট্রি বিয়ের পর প্রকাশদার সঙ্গে ডিভোর্স করে নিলি। কত লোকে কত টেরাবেকা কথা বলে জানিস? ও সব ফেস করতে আমি পারবো না। কিন্তু ডিভোর্সটা তো করেছি আমরা দুজনের ইচ্ছে, তাতে 10 জন কেন কথা বলবে? কারণ 10 জনকে নিয়েই এই সমাজ, সেখানে সবাই সব ব্যাপারে কথা বলে, এটাই তো অলিখিত নিয়ম। শোন, ডিভোর্সটা আমি একা দিইনি, কেমন? ডিভোর্সটা যেমন আমি দিয়েছি তেমন প্রকাশও দিয়েছে। আমাদের শুধুমাত্র কাগজে কলমে রেজিস্ট্রি হয়েছিল। তারপর যখন আমরা একসঙ্গে থাকার আগেই বুঝে গেছি যে আমাদের একে অন্যের মানসিকতা মিলছে না, তাই সারা জীবন ঝামেলা করে থাকার থেকে এই সিদ্ধান্তটা ঠিক নেওয়া হয়নি কি? সেই তোরা হুজুকের বসে যা খুশি সিদ্ধান্ত নিয়ে নিবি আর তার ফল ভোগ করতে হবে আমাদের। বাহ,
এবার বুঝলেন তো স্নেহলতার বর্তমান পরিস্থিতি? তবে বিষয়টা কিন্তু জটিল থেকে জটিলতর হলো দিনে দিনে। সুপাত্রের সন্ধান করতে করতেই হঠাৎ করে কোনো এক ম্যাট্রিমোনিয়াল বিজ্ঞাপন দেখে কথাবার্তা এগোচ্ছিল সৌমাল্যর সঙ্গে। সৌমাল্য ভৌমিক, বাড়ি ব্যারাকপুর, সরকারি চাকরি করে, আর প্রথম দেখার দিন শিক্ষিতা, রুচিশীল, সুন্দরী স্নেহলতাকে সৌমাল্যর বাড়ির লোকের যে অপছন্দ হয়নি তা আর বলার অপেক্ষা রাখে না। তবে প্রথম দিনই স্নেহলতা কিন্তু নিজের বক্তব্যে অনড় ছিল। বাড়ির সবার কাছে অনুমতি চেয়ে একান্তে নিজের কথা বলতে চাইল সৌমাল্যর সঙ্গে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটু আমরা আলাদা কথা বলতে পারি, মানে একটু আলাদাভাবে আর কি। হ্যাঁ, নিশ্চয়ই। বাইরের ওই বাগানটা থেকে কথা বলা যেতে পারে। দেখুন, আমি জানি আজ আমাদের প্রথম দেখাশোনা, কিন্তু কিছু কথা আছে যা না বললে আপনার সঙ্গে অন্যায় করা হবে। নিশ্চিন্তে বলুন, আমি শুনছি। আপনার সঙ্গে আজ পরিচয় হলেও আমি চাই না কোনো ভুলভ্রান্তি থেকে যাক আমাদের মধ্যে, তাই আমি একদম শুরু থেকেই শুরু করছি। আমি কিন্তু এর আগে রেজিস্ট্রি বিয়ে করেছি, তারপর আমার মিউচুয়াল ডিভোর্স হয়। সেক্ষেত্রে আইনিভাবে আপনাকে আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি। অবশ্য তাতে যদি আপনার আপত্তি না থাকে। রেজিস্ট্রি বিয়ে? ঠিক বুঝলাম না, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আসলে ছেলেটার নাম প্রকাশ। আমরা কলেজে একে অপরকে চিনতাম। ও খুব ভালো ছাত্র ছিল, পড়াশোনাতেও ভালো ছিল, তবে ঠিক আমার মতো ছিল না। উচ্চাশা, উচ্চাকাঙ্ক্ষা ওর বরাবরই বেশি ছিল। যদিও এতে ওর কোনো দোষ নেই, পড়াশোনায় ভালো একটা ছেলের ভবিতব্য তো সেটাই হওয়া উচিত। অনেক উন্নতি করবে, অনেক নাম করবে, সেটাই তো খুব স্বাভাবিক। আমাদের দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিয়ে হয়েছিল, শুধুমাত্র রেজিস্ট্রিটাই করেছিলাম, তবে সামাজিক বিয়ে হয়নি। তাই আমরা একসাথে থাকিও নি কখনো। তারপর প্রকাশ বিদেশে পিএইচডি করতে যাওয়ার সুযোগ পায়। ও চেয়েছিল আমি ওর সঙ্গে যাই, কিন্তু আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি, তাদের ছেড়ে আমি যেতে পারিনি। প্রকাশ বলেছিল আমি নাকি স্বার্থপর, আমি শুধু আমার নিজেকে নিয়েই ভাবছি। ওর ভবিষ্যৎ, ওর সম্ভাবনাময় জীবন, এসবের নাকি কোনো গুরুত্ব আমার কাছে নেই। কিন্তু বিশ্বাস করুন, বিয়েটা তো শুধুমাত্র দুটো মানুষের মধ্যে হয় না, বিয়েটা দুটো পরিবারের মধ্যেও হয়। আমার বাবা মা, ওর বাবা মা, সবার বয়স বাড়ছে। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে গিয়ে ওর সঙ্গে নিশ্চিন্তে আমি সংসার কি করে করতাম? কিন্তু এই বয়স্ক মানুষগুলো তখন কোথায় যেত বলুন? এই নিয়েই শুরু বাগবিতণ্ডা, তারপর আর কি মিউচুয়াল ডিভোর্স। আপনি এসব আজই জানাতে চাইছেন? মানে এটা কি বাধ্যতামূলক ছিল? অবশ্যই বাধ্যতামূলক ছিল, কারণ আমি চেয়েছি আপনি সত্যিটা আগে জানুন। আমি চাই না কোনো কিছু গোপন রেখে সম্পর্ক তৈরি হোক। এই ধরুন, যদি আমাকে দেখার পর আপনার এবং আপনার পরিবারের আমাকে পছন্দ হলো, তারপর বিয়ের কথাবার্তাও এগোলো, আর তারপর আপনি সত্যি কথাগুলো জানতে পারলেন, সেটা আপনার সঙ্গে অন্যায় করা হতো না বলুন? আপনার পরিবার, মানে তারা তো এসব বলেননি। ওরা চায়নি আমি এখনই বলি। ওরা ভেবেছে এই কথাটা বললে কেউ হয়তো বিয়েতে রাজি হবে না। কিন্তু আমি পারিনি সৌমাল্যবাবু, আপনাকে না বলে চুপ থাকতে পারিনি। আপনার সঙ্গে কোন সম্পর্ক ঠিক কত দূর এগিয়েছিল? মানে আপনারা তো একে অপরকে কলেজ জীবন থেকে চেনেন বললেন, তাই আপনাদের সম্পর্কটা নিশ্চয়ই। আমি বুঝতে পেরেছি আপনি ঠিক কী ইঙ্গিত করছেন। আমাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে আমরা কখনোই সামাজিক জীবন কাটাইনি। আর তাছাড়া সত্যি বলতে কি, ওকে আমি এখনো ভুলতেও পারিনি। নিজেকে তৈরি করছি, নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছি, কিন্তু কারোর উপর কোনো মিথ্যে ভরসা দিয়ে নয়। আপনি খুব সাহসী, আমি সম্মান করি সেটা।
তবে আমি একটু সময় চাই। নিশ্চয়ই, আমি কোনো চাপ দিতে চাই না। ইনফ্যাক্ট আমার কোনো তাড়াহুড়োও নেই, শুধু এইটুকুই জানাতে চেয়েছিলাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে এতটা খোলাখুলি বলার জন্য। কি ভাবছেন সৌমাল্য বা ওর পরিবার বিষয়টা অত সহজভাবে মেনে নেবে কি না? একেবারেই নয়। সমাজটা যদি অত সহজ সরল মানুষে ভরা থাকতো তাহলে তো আর এত জটিলতা থাকতো না, তাই না? তাই সৌমাল্যর বাড়ি থেকে খুব বেশি অপেক্ষা করায়নি স্নেহলতাকে। ঠিক পরের দিনই ফোন করে জানালো সৌমাল্য নিজের কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্নেহলতা, আপনি খুব অনেস্ট। তাই আপনার পাস্ট কোনোটাই প্রথম দিনই লুকিয়ে যাননি। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। আসলে আমি তো আপনাকে আগের দিনই বললাম, আমি কখনোই চাইনি যে আমি যার সঙ্গে নতুন জীবন শুরু করব তাকে আমার ফেলে আসা জীবন সম্পর্কে অন্ধকারে রাখব। সেটা তার সঙ্গে অন্যায় করাই হতো। তবে আপনার কিন্তু উপায় আছে, আপনি চাইলে আপনার আপত্তির কথা জানাতেই পারেন। আসলে আমার নিজের মুখে বলতেও বিষয়টা খারাপ লাগছে। আমার বাড়িতে আসলে বিষয়টা একেবারেই মেনে নিতে চায় না। আমার মতামত শুধুমাত্র গুরুত্বপূর্ণ এমন তো নয়, বুঝতেই পারছেন। তাই এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয়। না না, কোনো ব্যাপার নয়, সেটাই স্বাভাবিক। আপনাদের জীবন সহজ সরল, এমন জটিল ফেলে আসা অতীত সবাইয়ের তো থাকে না। তাই আপনার আপত্তির কথা আমাকে সোজাসুজি জানিয়ে আপনি ভালোই করেছেন, খুশি হলাম। ধন্যবাদ, ভালো থাকবেন। আর এই ঘটনা ঘটার পর সব থেকে বেশি চটে কে গেলেন জানেন? অবশ্যই সরজু দেবী। একে ডিভোর্সি মেয়ে, তার উপর স্পষ্টবাদী। একে নিয়ে কি করে যে সমাজে টিকে থাকবেন তা কোনোভাবেই মাথায় ঢুকছে না ওনার। তোমাকে না কতবার বলেছি যে পাত্রপক্ষের সামনে একটু সংযত থাকবে। এই সৌমাল্য ছেলেটি সরকারি চাকরি করে, স্থিতিশীল পরিবার। কি দরকার ছিল তাকে সব সত্যিটা বলার? সময় হলে তো আমরাই বলতাম। কোনো কিছু লুকিয়ে কোনো সম্পর্কে যেতে আমি রাজি নই মা। এ কথা আমায় জানাতেই হতো, না হলে নিজেই নিজের চোখে ছোট হয়ে যেতাম। ভাবো তো একবার, পরে যদি ওরা অন্য কোনো মাধ্যম থেকে জানতে পারতো তাহলে আঙুলটা তো তোমাদের দিকেই আগে তুলতো। আর তাছাড়া আমাকে কতটা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যেতে হতো তুমি বুঝতে পারছো? আমি না বলার কথা বলিনি, বলতে চাইছিলাম যে আর কটা দিন বাদে বলতে হতো। অন্তত বিয়ের ব্যাপারটা পাকা হয়ে গেলে তারপর না হয় এর ফাঁকে বুঝিয়ে বলা যেত। আমি কাউকে কোনোভাবেই ঠকাতে পারতাম না, তাই এটা বলেছি। আমার বলার প্রয়োজন মনে হয়েছে তাই বলেছি। আর ভবিষ্যতেও আমি কোনো সম্পর্কে যেতে গেলে আমার ফেলে আসা জীবনটা লুকিয়ে যেতে পারবো না। এখনো সময় আছে স্নেহ, নিজের ভালোটা এবার নিজে বুঝতে শেখো। এভাবে জেদ ধরে থাকলে আর কোনোদিন তোমার বিয়েই হবে না। তখন সারা জীবন তোমাকে বাড়িতে বসেই থাকতে হবে। অসুবিধার কি আছে মা? এখন তো আমি একটা ছোটখাটো হলেও চাকরি করি। তোমরা না হয় প্রিয়র বিয়েটা আগে দিয়ে দাও, ওকে নিয়েই তো তোমাদের সব থেকে বেশি চিন্তা। চাকরি করি? করো তো একটা কাপড়ের দোকানে কাজ, ওটাকে চাকরি বলে? আজ আছে কাল নেই, সেই ভরসায় তোমাকে সারাটা জীবন বাড়িতে বসিয়ে রাখবো নাকি? প্লিজ মা, কোনো কাজই না ছোট নয়। যতটুকু আমি করি সৎভাবেই করি, আমাকে নিয়ে এত ভেবো না তুমি। কিন্তু তোমার জন্যই তো আর নিশ্চিন্ত হতে পারছি না। তুমি আমাদের সব থেকে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছ দিনে দিনে। প্রিয়টা বড় হচ্ছে, এরপর শুধুমাত্র তোমার কারণে যদি ওর বিয়ে না হয় তাহলে আমাদের কি অবস্থা হবে ভাবতে পারছো? তার মানে তুমি বলতে চাইছো একটা মেয়ের জীবনে বিয়েটাই একমাত্র ভবিতব্য, তাই তো? কেন কেন তুমিই তো চাইতে বিয়ে করে সংসার করতে, আজ আবার বিয়ের প্রতি এত বিমুখ হয়ে যাচ্ছ কেন? আমি বিয়ের প্রতি বিমুখ হয়ে যাইনি মা। আমি আমার ফেলে আসা জীবন সম্পর্ক লুকিয়ে রেখে একটা মানুষকে ঠকিয়ে তার সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি নই। যে আমার সমস্তটা জেনে বুঝে আমাকে বিয়ে করতে রাজি হবে, আমি তার সঙ্গেই সংসার করব মা। যা পারো তুমি করো, আমার আর কিচ্ছু বলার নেই। কি ভাবছেন কপাল খারাপ স্নেহলতার, তাই তো? আরে না না,
ব্যাপারটা একেবারেই সেরকম নয়। আসলে কোনো এক অদৃশ্য শক্তি একের সঙ্গে দুই ঠিক জোগাড় করে রাখেন। এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। আসলে বলে না, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, তাই সবই ওই ওপরওয়ালার হাতে। তিনি কোথায় যে কলকাঠি মেরে রেখেছেন তা একমাত্র সময়েই টের পাওয়া যায়। আপনি এই অ্যাকাউন্টের খাতাটা ভালো করে দেখে নেবেন কিন্তু। এখানে রয়েছে গত মাস আর তার আগের মাসের হিসেব। আর এ মাসের খাতা তো অলরেডি শিবুদা বোধহয় আপনাকে দেখিয়েই দিয়েছেন। হাঁপিয়ে উঠবেন না তো আপনি? হাঁপানোর কিছু নেই। আপনার দোকানে আগে যিনি ছিলেন তাকে দিয়ে হিসেব করাতেন নাকি দয়ার দান করাতেন? এইভাবে অ্যাকাউন্টে যদি হিসেব রাখা হয় তাহলে ব্যবসা তো লাটে উঠবে। আরে না না, তিনি নিজেই ছিলেন আমাদের লক্ষ্মীবাবু। দিনে 3 বার ভুল করে সন্ধে ভুলের ওপর আবার হিসেব বসাতে গিয়ে নতুন করে ভুল করতেন। আসলে কি হয়েছে জানেন তো, উনি আমার সেই দাদুর আমল থেকে কাজ করতেন। তারপর থেকে ওনাকে কেউ কখনো ছাড়ায়নি। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করেই ওনার স্ট্রোক হলো। ব্যাস, বয়স তো কথা বলে, তাই না? আমাদের 92 বছরের লক্ষ্মীবাবু হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন। কি আর করা যাবে বলুন? আমি তাহলে অলক্ষী দিই, কারণ আমি ভুল ধরেছি, কি তাই তো? আপনি অলক্ষিদি হবেন কেন, বরং বোধিসত্ত্বাদি। দোকানের প্রতিটি হিসেবের মাঝে যেন জ্ঞান আর ধৈর্যের হঠাৎ করে বিস্ফোরণ ঘটেছে। শুনুন, লক্ষ্মীবাবু এতদিন নিয়মমাফিক অ্যাকাউন্ট দেখতেন না। উনি আসলে টাকা পয়সার হিসেব রাখতেন বলা ভালো। বয়স হয়েছিল, তাই আমরাও আর খুব বেশি কিছু চাপ দিতাম না ওনাকে। হ্যাঁ, বুঝলাম। সে একরকম যা হয়ে গেছে। এবার থেকে বিষয়গুলো না হয় একটু নিয়ম মাফিকই চলবে। হ্যাঁ, ও আপনার যা এফিসিয়েন্সি লেভেল, তাতে নিশ্চয়ই অ্যাকাউন্ট সেকশনে একটা বড়সড় পরিবর্তন যে আসবে, সে ব্যাপারে আমি 100% নিশ্চিত। মাত্র 1 সপ্তাহ হলো শুরু করলেন আপনি কাজ, তার মধ্যেই যা পরিবর্তন লক্ষ্য করছি, আশা করছি এমন করে চলতে থাকলে শাড়ির দোকানের পাশাপাশি অ্যাকাউন্টেন্সির কোচিং খুলতেও খুব বেশি সময় লাগবে না। কি বলুন? আপনি না বড্ড বাড়িয়ে কথা বলেন, জানেন তো? আমি কিন্তু সবসময়ই একটু বাড়িয়ে বলি। দোকানের দামও এই, যেমন ধরুন শাড়ির দাম 800, বলি 1050, তার উপর 20% ডিসকাউন্ট দিই, তখন দাম এসে দাঁড়ায় 840 টাকায়। ব্যাস, আমারও 40 টাকা লাভ বেশি আর ক্রেতাদেরও মন খুশি। বুঝলেন? তাহলে তো আপনি ভালোই নাটক করেন। আমি তো জন্মগতভাবে নাটকে। স্কুলে কৃষ্ণ হয়েছিলাম 3 বছর। একবার রাধার প্রেমে পড়ে নাটক মাঝপথে বন্ধও হয়ে গিয়েছিল। আমি কিন্তু নাটকে বিশ্বাস করি না। আমার কাছে সবকিছু সোজা সাপটা। আমি তো আর নাটক করছি না এখন। আমি তো আপনাকে সত্যি বলছি, আপনার কর্মদক্ষতা আমার শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের শ্রীবৃদ্ধি আশা করি ঠিক করবে। থাক, অনেক হয়েছে। ওই দেখুন, ওদিকের ওই এয়ার কন্ডিশনটা চালিয়ে রাখার কোনো প্রয়োজন নেই এখন। একে বৃষ্টির দিন, তার উপর খরিদ্দারি কম। এবার বুঝলাম দোকানের বিদ্যুৎ বিল কেন বাড়ছে। কেনা বেচা কিন্তু এই সময় একটু কমই হয়। আবহাওয়া যখন ঠান্ডা তখন শুধু শুধু এসি চালিয়ে রাখা কেন বাপু? বাবা, আপনার তো দেখি শুধু অ্যাকাউন্ট নয়, কস্টিংয়েও বেশ নজরদারি। এভাবে দুটোর হিসেব গুলিয়ে ফেলবেন না তো? গুলিয়ে গেলে আপনি সামলাবেন। আপনি তো মালিক, আমি তো কর্মচারী মাত্র। কর্মচারী? না না, আপনি আমার অফিসের একমাত্র মানুষ যিনি আমায় ঠান্ডা মাথায় অপমান করার সাহস রাখেন। সাহস নয়, সত্যি বলছি। এতে অপমান করা হলো বুঝি? এই তাহলে মুখে তালা দিলাম বাপু, আর আমি কিচ্ছুটি বলছি না। আরে না না, আমি তো আসলে মজা করলাম। আমি জানি আপনি যে সত্যি বললেন সেটা আমি জানি, আর এটাই আপনার সবচেয়ে বিপজ্জনক গুণ। বিপজ্জনক? হ্যাঁ, কারণ আপনার মতো মানুষ চুপচাপ চোখে চোখ রেখে সত্যি বললে মনের কোথাও একটা নাড়া লাগে বই কি। তাহলে সাবধানে থাকুন। আমি কিন্তু খুব বেশি দিন চুপ করে থাকি না। হঠাৎ করে মুখের তালাটা যখন তখন খুলেও ফেলতে পারি। এই রে,
আমি তো অপেক্ষায় আছি কখন আপনি কথা বলে আমার ওই হিসেবগুলো সব এলোমেলো করে দেবেন। এবার বুঝতে পারছেন তো, স্নেহলতার ভাগ্যটা অতটাও খারাপ নয়। ঠিক ওর জন্য কোনো না কোনো ব্যবস্থা উপরওয়ালা নিশ্চয়ই করে রেখেছেন। আর সেই ওপরওয়ালাই মাঝে মাঝে এমন এমন সিচুয়েশন তৈরি করে দেন যাতে ওই একে একে দুই হয়ে যেতে বেশি সময় লাগে না। ঠিক তেমনই এক বর্ষণ মুখর সন্ধ্যায়, না 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 বলা ভালো রাত্রে, দোকান বন্ধের পর রাস্তায় কমে আসা বাস আর শুনশান হয়ে আসা রাস্তাঘাট ইন্দ্রনাথ আর স্নেহলতাকে মিলিয়ে দিল। এ বাবা, ইস, দেখেছেন, খেয়ালই করিনি, এখন তো প্রায় 9:30 বাজতে চললো। ইস, কি প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এখন তো তুমি হাওড়া পর্যন্ত যাওয়ার বাসও পাবে না সেভাবে। না না, ঠিক আছে, কোনো না কোনোভাবে কিছু একটা ব্যবস্থা ঠিক করে নেব। কি করা যাবে বলুন, বৃষ্টি বাদলের দিন, তাই বোধহয় বাসটাও কম চলছে। জানো, আমি যখন গাড়ি চালাতে শিখেছিলাম ভাবিনি যে একদিন কাউকে হঠাৎ করে এই বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার সুযোগ আসবে। মানে বুঝলাম না। মানে আর কি, আরে বাবা, আমি তো বেলুড় পর্যন্ত ফিরবো নাকি, তাই তোমাকে আর শুধু শুধু বাসে কষ্ট করে হাওড়া স্টেশন পর্যন্ত গিয়ে আবার ট্রেন ধরতে হবে না আজকে। তার উপর যা ওয়েদার, তুমি এক কাজ করো, আমার গাড়িতে করেই চলো, তোমাকে তোমার বাড়ি পর্যন্ত ড্রপ করে দিয়ে আসবো। আরে না না, আপনার এত কষ্ট করার প্রয়োজন নেই, তার চেয়ে বরং আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব। তা কি ব্যবস্থা করবে? আরে বাবা, এই বৃষ্টি বাদলের ওয়েদারে বাস কম, উড়ে উড়ে যাবে। তার উপর নিজের ছাতাটাও তো ভুলে দোকানের ভিতরেই ফেলে আসছিলে। আপনি আজকেও কিন্তু দোকান বন্ধ করার পর আমার ছাতা হাতে দৌড়ে এসেছেন। সব ছেলেরা কিন্তু এটা করে না। আমি তো আর সব ছেলে নই, আমি হলাম শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের ওনার। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে পরোপকার করার পরামর্শ দিয়ে তবে এই ধরাধামে পাঠিয়েছেন। অতএব এই মুহূর্তে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়ের ওনার নিজেই সারথি সেজে আপনাকে পৌঁছে দিতে যাবে আপনার বাড়ি পর্যন্ত। আর এতে আপনার কোনো আপত্তি আমি শুনছি না। বাবা, খুব গোলমেলে কথা বলেন আপনি, জানেন তো। আর তুমি খুব কম কথা বলো, তাই আমাদের কেমিস্ট্রি একদম জমে গেছে। একটা চুপচাপ আর একটা বকবক। আপনি কি সবসময় এইভাবেই মজাই করেন? না, সব সময় নয়। কিছু কথার পিছনে মজা থাকে আর কিছু মজার পিছনে কথা থাকে। যেমন যেমন আমি যদি বলি তুমি হাসলে দোকানের আলো ঝলমলে ব্যাপারটা বেড়ে যায়, তাতে খানিকটা বিদ্যুৎ বিল কম আসে আর কি। সেটা কিন্তু নিছক মজা নয়। আমি ভাবতাম আপনি সবকিছুই হালকা ভাবে বলেন, এর মধ্যে সিরিয়াস কিছু রয়েছে নাকি? তোমার মতো কাউকে হালকা ভাবে নেওয়ার সাহস আমার নেই স্নেহ। তুমি এমন একজন, বলা ভালো তুমি এমন এক রকম যেটা আজকালকার দিনে নেই বললেই চলে। আমি যেমন তেমনটা সহজ নয় ইন্দ্রনাথ, অনেক ভারী ব্যাপার, বুঝলেন? আর আমি সেই ভারটাকে শ্রদ্ধা করি। তুমি সংসারের কথা ভাবো, পরিবারের কথা ভাবো, এই যুগে সেটাই তো অনেক বড় ব্যাপার। তুমি নিজেও তো ব্যতিক্রম নও। ব্যতিক্রমী বলেই তো তোমার পাশে দাঁড়াতে ইচ্ছে করে। একটা কথা বলি? বলো। না মানে বলুন। আরে না না, ঠিক আছে, ওসব আপনি আজ্ঞেতে আর ভালো লাগছে না, ওই তুমিটাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে বলো। দেখো, সত্যি কথা বলতে কি, আমি তোমায় পছন্দ করি একেবারে মন থেকে। কোনো শাড়ি যতই দামি হোক, তার সঙ্গে যদি মানুষটা না মানায় তবে তার দাম থাকে না। তোমার সঙ্গে আমার জীবনটা বেশ মানিয়ে যাবে, আমার তো তাই মনে হয়। ইন্দ্রনাথ, বলো না। আরে বাবা, কিছু তো বলো। আমিও তো তোমাকে, থাক, আজ নয়, অন্যদিন জানাবো, কারণ সেটা না বললে সম্পর্ক শুরু হওয়া উচিত নয়। বেশ,
আমি তাহলে অপেক্ষা করব। ধন্যবাদ, তবে আমার কিন্তু কিছুটা সময়ের প্রয়োজন। সেদিন রাত্রিটা যেন কাটতেই চাইল না স্নেহলতার। একদিকে প্রকাশ, আধুনিক, চিন্তাশীল, উচ্চাকাঙ্ক্ষী, যে নিজের কেরিয়ারের জন্য চাইলে সব কিছু স্যাক্রিফাইস করতে পারে, এমনকি পরিবারকেও, যার চিন্তা ভাবনার সঙ্গে এক বিন্দুও মিল খায় না স্নেহলতার। আর অন্যদিকে ইন্দ্রনাথ, আধুনিক যুগের শিক্ষিত ছেলে হয়েও পারিবারিক বিজনেস, পরিবার, প্রাচীন পন্থা, যার রন্ধ্রে রন্ধ্রে। একটা সম্পর্ক থেকে খানিকটা আঘাত পেয়ে যখন নিজেকে একটু একটু করে গুছিয়ে নিচ্ছে, ঠিক তখনই ইন্দ্রনাথের ডাকে সাড়া দেওয়া কি ঠিক হচ্ছে? ভাবতে ভাবতে কখন যে ভোরের আলো ফুটল তা লক্ষ্যই করেনি স্নেহলতা। আর তার উপর কখন যে দু চোখের পাতা এক হয়ে গেছে সে খেয়ালও করেনি। অবশেষে ঘুম ভাঙল তখন প্রায় 11:30। তাও আবার ইন্দ্রনাথের ফোন কলে। কি ব্যাপার স্নেহ, আজ হঠাৎ না বলেই এলে না যে? হ্যাঁ, বুঝতে পারছি, আসলে সমস্যায় পড়তে হয়েছে নিশ্চয়ই। কাল রাতে ফেরার পর থেকেই একটা অস্বস্তি বারবার আমাকে ভীষণ রকম অপরাধ বোধে ভোগাচ্ছে, জানেন তো। তাই সারা রাত ঠিক করে ঘুম হয়নি। ভোরের দিকটা একটু ঘুমিয়ে গেছি, একদম ঘুম ভাঙেনি। আমারই উচিত ছিল একবার ইনফর্ম করা। প্রবলেমে পড়তে হলে বলুন, তাহলে আমি এক্ষুনি। হ্যাঁ, সমস্যা তো হলোই। যার কাজ সে ছাড়া অন্য কেউ করার চেষ্টা করলে তাকে তো সমস্যায় পড়তেই হয়। ইস, ভীষণভাবে লজ্জিত। কিভাবে যে এত বড় ভুল করে ফেললাম। তাহলে তো এর খেসারত দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, আমি প্রস্তুত। বলো কিভাবে আমি। কালকে তো আমাদের দোকান বন্ধ থাকে, তাই কালকে ছুটি, কিন্তু তোমার জন্য ছুটিটা ক্যান্সেল। কালকে বরং একসঙ্গে একটা সিনেমা দেখতে যাওয়া যেতে পারে কি? ও বাবা, সিনেমা? সে তো অনেক দিন যাওয়াই হয় না। আর বেশ, তাহলে এক কাজ করা যাক, কাল সকাল সকাল একবার দেখা করে একসাথে দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিয়ে না হয় সিনেমা দেখা যাবে। ঠিক আছে, দেখা হবে। অবশেষে ইন্দ্রনাথের সঙ্গে স্নেহলতার অফিসিয়ালি প্রথম ডেট, তাও আবার মায়ের আশীর্বাদ নিয়ে শুরু। দক্ষিণেশ্বরে পুজো দিয়ে ফেরি পার হয়ে ওরা প্রথমে চলে এলো বেলুড় মঠে। গঙ্গাকে সাক্ষী রেখে এমন একটা পবিত্র জায়গায় স্নেহলতা ইন্দ্রনাথকে জানালো সবটা। তারপর বলো, তোমার কি যেন সব বলার ছিল? নিশ্চয়ই বলবো, তবে তারপর তুমি কি বলবে সেটা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। আরে বাবা, আফটার এফেক্ট নিয়ে না হয় পরে ভাববো, আগে ভূমিকম্পটা তো হতে দাও। হ্যাঁ, ভূমিকম্পই বটে। আশেপাশের চারদিকটা একটু ধরে বসো। তাই বুঝি? ঠিক আছে, ভূমিকম্পে একটু টলে যাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব একটা ক্ষতিকর নয়। নিজের অস্তিত্বটা আরো একবার যাচাই করে নেওয়ার সুযোগ হয় তাতে। মজা নয়, আমি কিন্তু সিরিয়াস। আমিও ভীষণ রকম। আমাকে তুমি পছন্দ করো, তাই তো? আমিও তোমাকে অপছন্দ করি না, কিন্তু আমার ফেলে আসা জীবন তোমাকে তোমার আগের মানসিক স্থিতিতেই ধরে রাখবে কিনা সেটা সময় বলবে। আরে বাবা, আপাতত সময় নষ্ট না করে তুমি বলে ফেলো। হ্যাঁ, সেই সোজা কথা সোজাভাবে বলাটাই ভালো। কলেজ জীবন থেকে আমার 2 বছরের সিনিয়র প্রকাশ রায়ের সঙ্গে আলাপ। প্রকাশ ফিজিক্সের স্টুডেন্ট, পড়াশোনায় ভালো, উচ্চাকাঙ্ক্ষী, পিএইচডি করতে জার্মানি গিয়েছে। 2 বাড়ি থেকেই আমাদের সম্পর্কটা মেনে নিতে খুব একটা নারাজ ছিল না কেউই। ও আচ্ছা, তার মানে তুমি? না না না, আগে পুরোটা শুনতে হবে। বছরখানেক আগে 2 বাড়ির মত অনুযায়ী আমাদের রেজিস্ট্রি ম্যারেজটাও হয়ে যায়। অবশেষে মানসিকতা মেলে না কোনোভাবেই, তাই আলাদা হয় দুজনের রাস্তাও। মিউচুয়াল ডিভোর্স নিই আমরা। এখন ও ওর রাস্তায় আর আমি আমার রাস্তায়। তারপর থেকে অবশ্য বাবা মা আমার বিয়ের চেষ্টা করেই চলেছে। কিন্তু কে চায় বলো তো? যতই হোক
নামমাত্র রেজিস্ট্রি, তাও বিবাহিত, অথচ ডিভোর্সি মেয়ে আমি। আমিও চাই না এই ব্যাপারটা লুকিয়ে যেতে, তাই প্রথম যে পাত্র আমাকে দেখতে আসে তাকে প্রথম দিনই সবটা খোলসা করে বলেছিলাম। তারপর যা হয়, তাদের পরিবার রাজি হয় না, বাড়িতে শুরু হয় আরো বেশি সমস্যা। অগত্যা চাকরিটা প্রয়োজন পড়ে আমার, তাই তোমার দ্বারস্থ হই। জানি না কাল থেকে আমার চাকরিটাও আর থাকবে কিনা। ভাগ্যিস। মানে? না মানে ভাগ্যিস তোমাকে সেই পাত্র রিজেক্ট করে চলে গেছে, আর ভাগ্যিস প্রকাশের সঙ্গে সময় থাকতে থাকতে ডিভোর্সটাও হয়ে গেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি, তবেই তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে পারছি এখন। তবেই তো তোমার সঙ্গে নিজের ভবিষ্যৎটা একটু একটু করে দেখতে পাচ্ছি নাকি। তার মানে তোমার কোনো আপত্তি নেই? আপত্তি থাকাটা কি খুব ম্যান্ডেটারি? কিন্তু না থাকাটা তো অস্বাভাবিক। আমার কাছে অস্বাভাবিকত্বটাই স্বাভাবিক। সত্যি ইন্দ্র, মাঝে মাঝে না আমারই বোধহয় বুঝতে ভুল হয়। আমার হয় না। কিন্তু তোমার বাড়ি, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, বিয়েটা কি তারা করবেন? না দেখো, বিয়ে মানে তো অবশ্যই দুটো পরিবারের মধ্যে সম্পর্ক, তাই না? ও সব যাই বলো না কেন, বিয়ে মানে কিন্তু আসলে দুটো মানুষের ব্যাপার। যতই পরিবার পরিবার করে নাচানাচি করি না কেন আমরা, দুটো মানুষের মধ্যে মানসিকতার মিল না হলে কখনোই বিয়ের মতো ইনস্টিটিউশনে ঢোকা অসম্ভব। সত্যি সত্যি তুমি এমনটা ভাবো? কেন, ভাবনার উপর কারোর আপত্তি আছে নাকি? তোমার সঙ্গে না কথাই পারা যাবে না। দরকারও নেই। আপাতত মন দাও গঙ্গার ফুরফুরে হাওয়া আর ওই কালো মেঘের দিকে। হ্যাঁ, তারপর বৃষ্টি আসুক, মজা দেখবে তখন। সে না হয় ভিজবো। ভিজলেই কিন্তু ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লাগলেই আমার মতো গলা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্যই বলছি আপাতত বকবক বন্ধ করে গলাটা ভালো করে দেখা। আজকে কিন্তু আমি গল্পের শুরুতেই বলে দিয়েছি তোর গলার হাল খারাপ। আগের দিন তুই না বড় মুখ করে বলেছিলি তোর নাকি গলা ঠিক হয়ে গেছে, তুই আবার ফিরে এসেছিস। এবার এসব বলিস না, লোকজন ভাববে নাটক করছি। এগুলো সব মিথ্যে মিথ্যে হচ্ছে। না না, সেরকম ব্যাপার নয়। নাটক তো আমরা এর আগেরটা করলাম। নে, শেষ অ্যানাউন্সমেন্টটা কর। ঠিক আছে, চল করে ফেলি। আজকের গল্প অজানা ভালোবাসা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে হবে। আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক বাটন। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য গল্প শুনে থাকেন আর গল্প আপনার ভালোও লেগে থাকে, তাহলে কিন্তু আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাবো। আর তার সঙ্গে অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবেন না যেন। এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, শেখ হাফিজুল, ইন্দ্রাণী আড্ডি, তিতাস ঘোষ, ঝুমা মণ্ডল, জয়শ্রী কুমারী, কবিতা বেজ, স্বপ্না হোসেন, সোনালী চক্রবর্তী, অভিজিৎ মাঝি, শর্মিষ্ঠা চন্দ্র, সাথী ঢ্যাং, রিয়া বসাক, মাম্পি সমাদ্দার, কৃষ্ণা বিশ্বাস, তরিকুল ইসলাম শুভ সহ অনেকেই। এবার চলে আসব আজকের পর্বের প্রশ্নে। তবে তার আগে আরও একবার মনে করিয়ে দেব, মনে আছে তো বন্ধুরা, ভালোবাসার মরশুমের নতুন ভেঞ্চার ভূতের গল্পে সমৃদ্ধ ভূত চর্চা, একটা নতুন চ্যানেল যেখানে আমরা প্রতি শনিবার রাত্রি ঠিক 11টায় একটা করে হাড় হিম করা ভূতের গল্প নিয়ে হাজির হই। চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে তো? যদি না থাকে তাহলে অবশ্যই এই গল্পের ডেসক্রিপশন বক্সে চলে যান, সেখান থেকে পেয়ে যাবেন চ্যানেল লিংক। আর সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন আগামী শনিবার রাত্রি 11টার জন্য। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো, স্নেহলতার বোনের নাম কি? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর কিন্তু ভীষণ সহজ। তাই চটপট মোবাইল ফোনটা তুলুন, টাইপ করুন কমেন্ট বক্সে আর জানিয়ে দিন সঠিক উত্তর। কথা দিচ্ছি প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে, মানে আগামী মঙ্গলবার। আজ তবে এ পর্যন্তই।
কথা হচ্ছে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়, আর তারপর ভূত চর্চায় শনিবার রাত্রি 11টায়, আর তারপর আবার আগামী মঙ্গলবার দুপুর ঠিক 3:30। আজ তবে এ পর্যন্তই। এখন থেকে ভালোবাসার মরশুমের পাশাপাশি ভূত চর্চাকেও কিন্তু সঙ্গে রাখতে হবে। ভালো থাকবেন সকলে, ভালোবাসায় থাকবেন।